ওকে, আজকে আমাদের উইক 11 এর ক্লাস লেসন 21 এন্ড 22 আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের এখানে যে আজকে জিনিসগুলো শিখবো তার মধ্যে প্রথম লেসনে যেটা আছে সোর্স, সিঙ্কস এন্ড টাবলেটস, তিনটে বিষয় সম্পর্কে জানবো। এটা হাইড্রোডাইনামিক্স বা ফ্লুইড ডাইনামিক্স এর জন্য খুবই বেসিক জিনিস। এই তিনটা জিনিস অবশ্যই প্রয়োজন হয় জানার জন্য। যদি পরে ভবিষ্যতে পড়াশোনা করতে চাও তাহলে এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখবো সোর্স। If the two-dimensional motion of a liquid consists of outward radial flow from a point symmetrical in all directions in the reference plane, the point is called a simple source. তো এখানে বলা হয়েছে যে টু ডাইমেনশনাল মোশন হয়, তো একটা আউটওয়ার্ড যে ফ্লো থাকে, রেডিয়াল ফ্লো থাকে, তো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, আর যেটা সিমেট্রিক হবে অল ডাইরেকশন থেকে রেফারেন্স প্লেনে অনুসারে, তাহলে তাই সেই আউটওয়ার্ড পয়েন্টটাকে বলা হবে এ সিম্পল সোর্স। In other words, a source is that place from where the fluid particle rush away. তো সোর্স বলতে এরকম বোঝাচ্ছে যে যেখান থেকে ফ্লুইড গুলোকে মানে রাশ অ্যাওয়ে হয়ে যায় বা আহ, মানে প্রবাহিত হয়, এরকম কিছু জিনিসটা মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই যে পয়েন্টটা সেটাকে বলা হচ্ছে সোর্স। এরপরে যেটা সিঙ্ক। A sink is a point of inward radial flow at which fluid is absorbed or annihilated continuously. Thus, a sink is a negative source. তো সোর্স এবং সিঙ্ক দুটো একে অন্যের বিপরীত। সোর্স মানে হচ্ছে একটা থেকে আউটওয়ার্ড ফ্লো, রেডিয়াল ফ্লো, আর সিঙ্ক হচ্ছে ইনওয়ার্ড রেডিয়াল ফ্লো। আর এখানে যেটা হচ্ছে সোর্স থেকে জিনিসটা ছড়িয়ে যায়, আর ছড়িয়ে যাওয়া জিনিস যদি কোনো একটা পয়েন্টে চলে আসে তাহলে আমাদের বলা হবে সেটাকে সিঙ্ক। এরপর ডাবলেট আছে এ কম্বিনেশন অফ এ সোর্স অফ স্ট্রেংথ প্লাস এম এন্ড এ সিঙ্ক অফ strength minus m at a small distance apart, del s apart, where in the limit m is taken infinity great and del s যেটা infinity is small, but so that the product of m del s remains finite and equal to mu is called a doublet of strength mu. And the line del S taken in the sense from minus m to plus m is called the axis of doublet. এখানে ডাবলেট মানে হচ্ছে আমরা যে সোর্স আর সিঙ্ক করলাম এই দুইটার একটা কম্বিনেশন, যেখানে সোর্সকে আমরা প্লাস এম ধরবো, যেহেতু এটা একটা আউটার ফ্লো, রেডিয়াল ফ্লো, সেজন্য একটা প্লাস এম ধরা হবে। আর সিঙ্ক যেহেতু একটা নেগেটিভ জিনিস, নেগেটিভ সোর্স, তো এটা স্ট্রেন্থটাকে মাইনাস এম আকারে ধরা হবে। এবং যেহেতু এই দুইটা থাকবে, অবশ্যই এদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে, সেটা অনেক ছোট হবে, যেটা বলা হয়েছে টেলেস, where in the limit m is taken in infinity grade। এখানে যে এমটা আছে, যে স্ট্রেংথটা আছে, এটা অনেক বিশাল হবে। স্ট্রেংথ যেটা এম ধরা হয়েছে এটা অনেক বড়, বাট যে ডিস্টেন্সটা আছে সেটা খুবই ছোট। এটাই হচ্ছে মেইন কন্ডিশন এখানে। ডিস্টেন্স অনেক বড়, মানে ডিস্টেন্সের যে স্ট্রেংথ আছে সেটা মানে সরি, স্ট্রেংথ যেটা থাকবে সেটা বড়, আর ডিস্টেন্সটা হবে খুবই ছোট। এবং এই দুটো যদি গুণ করা হয় তাহলে ছোট এবং অনেক বড় দুটো জিনিস যদি গুণ করা হয় তাহলে আমরা ইকুয়াল টু পাবো একটা ফাইনাইট জিনিস, tan ইকুয়ালস টু, এবং সেই প্রোডাক্টটা ধরা হবে যে স্ট্রেংথ এম আর ডেল এর যেটা ডিসটেন্স, এর যে গুণ বা প্রোডাক্ট সেটা ইকুয়াল টু হবে মিউ। তো ইজ এ কল্ড অফ ডাবলেট অফ স্ট্রেংথ মিউ, এখানে বলা হয়েছে সেটাই। আর এক্সিস কল্ড এক্সিস অফ ডাবলেট বলা হবে the line del is taken into the sense from minus m to plus m is called the axis of doublet. তো ডাবলেট এক্সিস আছে, যেটা ওই যে ডেল এর যে ডিসটেন্সটা ছিল মাইনাস এম স্টেন থেকে প্লাস এম স্টেন, ওটাকে বলা হচ্ছে আমাদের ডাবলেট। তো এই তিনটা আমাদের সংজ্ঞা ধরতে হবে। তো সোর্স বলতে আমরা বুঝাচ্ছি একটা আউটওয়ার্ড রেডিয়াল ফ্লো, সিঙ্ক বলতে বোঝাচ্ছি নেগেটিভ সোর্স বা ইনওয়ার্ড রেডিয়াল ফ্লো, আর ডাবলেট হচ্ছে কম্বিনেশন অফ সোর্স এন্ড সিঙ্ক ওয়্যার দ্য স্ট্রেংথ ইজ সোর্স একটা প্লাস এম একটা মাইনাস এম আর ডিসটেন্সটা হবে ডেলএক্স, এটা বলা হচ্ছে ডাবলেট। লাইন সোর্স আর সিঙ্ক যেটাকে বলা হচ্ছে, এখানে অনেক কথা বলা হয়েছে, তো আমাদের এখানে যে মেন যে সূত্রটা আছে সেটা আমাদের লাগবে। আমি একটু বলি, কনসিডার অ্যান এক্সিস সিমেট্রিক ফর পোটেনশিয়াল। পোটেনশিয়াল ধরে নেওয়া হবে ফাই ইজ ইকুয়াল টু ফাই আর
from Laplace equation in plane polar coordinates, polar coordinate যদি নিই তাহলে ল্যাপ্লাস জানি আমরা, ল্যাপ্লাস মানে হচ্ছে ল্যাপ্লাস স্কয়ার টাইম ইজ ইকুয়াল টু 1 বাই r d বাই dr r d phi বাই dr, এটা ধরে নেওয়া হয়েছে ইজ ইকুয়াল টু 0। তো d phi বাই dr ইজ ইকুয়াল টু m বাই r, এটা লেখা হয়েছে। তো এখান থেকে আমরা যদি লিখি তাহলে আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, d phi বাই dr আছে, এটাকে যদি r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে বলে phi r ইজ ইকুয়াল টু m ln r প্লাস c। আমরা phi এর মান যে পোটেনশিয়াল আছে সেটা পেলাম আমরা। Where m and c are integration constant বলা হয়েছে, this potential produces the planar radial velocity, এখানে যে velocity u হবে u is equal to nabla phi, যে আমরা phi এর মানটা পাইলাম সেখানে বসিয়ে এটাকে nabla দ্বারা করা হবে, তার মানে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে m বাই r e টু দি পাওয়ার e r, মানে e r আসছে এটাকে। তো এখানে আমরা ধরে নিলাম। তো অনেক কিছু লেখা হয়েছে, এটা জাস্ট একটু দেখে নেবে, তেমন একটা কোনো কিছু না। সোর্স যদি পজিটিভ হয় তাহলে আমাদের ছবিটা কিরকম হবে, যে আউটওয়ার্ড এখানে লেখা হয়েছে যে আমরা বলেছি যে যদি সোর্স পজিটিভ মানে এম স্ট্রেন যদি প্লাস হয় দ্যাট মিনস সোর্স, তো সোর্স হলে কিরকম ছবিটা হবে সেটা এখানে লিখে দিয়েছে যে আউটওয়ার্ড ফ্লো, যে আউটওয়ার্ড রেডিয়াল ফ্লো, এই যে বাইরের দিকে যাচ্ছে এটা, যেটা সোর্স মানে হচ্ছে স্ট্রেংথ হবে প্লাস মানে পজিটিভ হবে, আর সিং মানে হচ্ছে এম এর মানটা হবে নেগেটিভ, এবং সোর্সের যেটা নাম সেটা হচ্ছে আউটওয়ার্ড রেডিয়াল ফ্লো। আউটওয়ার্ড ফ্লো মানে হচ্ছে কি একটা জিনিস থেকে বাইরে বের হয়ে যাবে, এই যে যদি পয়েন্টটা এটা হয়, এই পয়েন্ট থেকে দেখো প্রত্যেকে বাইরের দিকে যাচ্ছে, এদের দিকটা দেওয়া হয়েছে বাইরের দিকে, তার মানে এটা হচ্ছে সোর্স। আর সিঙ্ক এর মানে হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে যাবে, তো এই যে সিঙ্ক মানে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, সবাই এই পয়েন্টের দিকে আসতেছে, তো সেজন্য এর স্ট্রেংথ হবে এম লেস দ্যান 0। তো সেটাই দেখানো হয়েছে। পয়েন্ট সোর্স অর সিঙ্ক, পয়েন্ট সোর্স অর সিঙ্কটা কিভাবে হবে, তো আগের মতো এখানে কনসিডার স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল phi is equal to phi r from Laplace equation in spherical polar form। আমরা প্রথমটা যেটা দেখলাম সেটা দেখেছি, কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের প্রথম লাইন সোর্স যখন দেখেছি, লাইন সোর্সে আমরা পোটেনশিয়াল নিয়েছিলাম, আহ, মানে আমরা এখানে পোলার নিয়েছিলাম, পোলার থেকে লাইন সোর্সটা পেয়েছি, লাইন সোর্স আর সিঙ্ক দুইটাই পেয়েছি, কিভাবে হবে সেটা দেখানো হয়েছে। আর পয়েন্ট সোর্স আর সিঙ্ক এর জন্য আমরা সেটাকে ধরবো স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস নিব। ফর্ম ল্যাপ্লাস ইকুয়েশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট নিলে নাভেল স্কয়ার phi is equal to 1 by r square ডিভাইড ডি আর স্কয়ার ডি ফাই বাই ডি আর, এখানে আর স্কয়ার হয়েছে ইকুয়াল টু 0, তাহলে ডি ফাই বাই ডি আর ইকুয়াল টু এম বাই আর স্কয়ার, আগেরটা পেয়েছিলাম এম বাই আর। তো এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা phi r is equal to minus m by r plus c, এটা পেয়ে গেলাম, where m and c are integration constant, the potential produces a three-dimensional radial velocity। তো এক্ষেত্রে আমরা velocity u is equal to nabla phi is equal to m by r square e to e r। তো এখানে যদি সোর্সিং যেভাবে হবে পয়েন্ট সোর্সের জন্য ছবিটা এইভাবে আসবে, পয়েন্ট সোর্স হলে এরকম একটা আমরা প্লেন নিয়ে নিব, সেখান থেকে আমরা এই যে ইনওয়ার্ড আউটওয়ার্ডটা দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সবাই আউটওয়ার্ড যাচ্ছে, এটা সবাই ইনওয়ার্ড যাচ্ছে, এটাই সোর্স মানে হচ্ছে আউটওয়ার্ড যাবে, সিঙ্ক মানে ইনওয়ার্ডে যাবে। এরপরে ডাইপোল, ডাবলেট ফ্লো যেটাকে বলা হয় ডাইপোল, সিন্স ল্যাপ্লাস ইকুয়েশন ইজ লিনিয়ার উই ক্যান অ্যাড টু সলিউশন টুগেদার টু ফর্ম এ নিউ ওয়ান। এ ডাইপোল ইজ দ্য superposition of a sink or and a source of equal but opposite strength next to each other। তো ডাইপোল বা ডাবলেটের কথা ওই একই রকমটা আছে, যে আমরা ডাইপোল ইজ দা সুপারপজিশন অফ সিঙ্ক এন্ড সোর্স অফ ইকুয়াল বাট অপোসাইড স্ট্রেংথ, এটা আমরা জানি যে মানে ডাবলেটের সময় আমরা দেখেছি যে সোর্স আর সিঙ্ক নিব, বাট স্ট্রেংথটা কি একটা হবে প্লাস এম, একটা হবে মাইনাস এম, এটা যেহেতু বিপরীত সাইনে আছে তার মানে অপোসাইড স্ট্রেংথ আছে নেক্সট টু ইচ আদার। তো সোর্স অফ ইকুয়াল, ইকুয়াল ধরেছে যেহেতু প্রত্যেকের কিন্তু এম ধরেছিলাম, তো একটাই একই কথা, ডাবলেট ফ্লো আর ডাইপোল বা ডাবলেট একই জিনিস। Three-dimensional flow. Consider a point of sink
strength minus m at the origin at the point of source strength plus m at the position 0 0 and del একটা পজিশনে আমরা সোর্স আর সিঙ্ক ধরে নিলাম, স্ট্রেংথ ধরে নিলাম, একটা মাইনাস একটা প্লাস এম। তো সিঙ্ক আর সোর্স পাবো, এখানে ছবিটা দেখা হয়েছে, এদের মাঝখানে যে ডিস্টেন্স আছে এটা হচ্ছে ডেল। So the velocity potential of the flow formed by adding the potential source and sink, এখান থেকে potential এর মান বের করব, phi is equal to m by root over x square plus y square plus z square minus phi মানে ডিসটেন্সটা বের করেছি, তো এখান থেকে m by r minus m by r square minus 2z phi del plus del square। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এখানে লেখানো হয়েছে, যদি m গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান ইজ কনস্ট্যান্ট, তাহলে r এর মান হবে আমাদের এটা x square plus y square plus z square root over by half, extending the potential of the first order phi is equal to m by r minus m by r। এই যে নিচেরটা ছিল এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি তাহলে এরকম লিখতে পারি আমরা। তো এখানে অনেক কিছু লিখে ফাই এর মান বের করা হয়েছে, ফাই ইজ ইকুয়াল টু মিউ ডট আর ডট প্রোডাক্ট বাই আর কিউব ইজ ইকুয়াল টু লেখা যায় মিউ ডট ল্যামডা টু 1 বাই আর। এটা ফাই এর মান, এই মানটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আরো অনেক কিছু লিখেছে, আমাদের অত দরকার নাই, আমাদের এখান থেকে এই মান চিন্তা দরকার, ভেলোসিটির মান। সব জায়গায় আমরা ভেলোসিটির মান দেখেছি, ইউ এক্স ইজ ইকুয়াল টু 3 মিউ এক্স জেড বাই আর টু দি পাওয়ার 5, ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ভেলোসিটি কম্পোনেন্ট অফ ওয়াই ডাইরেকশন 3 মিউ ওয়াই জেড বাই আর 5, ইউ জেড ইজ ইকুয়াল টু মাইনাস mu z is equal to minus mu by r cube 1 minus 3 z square by r square। তো এখান থেকে আমরা তিনটে ভেলোসিটির মান পাবো, যেটাকে আমরা বলতে পারবো যে থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল মানে হলে এর ভেলোসিটি কম্পোনেন্ট তিনটা হবে, এক্স ওয়াই জেড, তিনটে ডাইরেকশনে হবে, এবং সেই তিনটে ডাইরেকশনে মান আমরা বের করলাম যে ছবি থেকে, বা এখানে উপরে ক্যালকুলেশন করা আছে, তোমরা দেখে নেবে। এখানে আবার আরেকটা জিনিস আছে, হাউ টু ডিফাইন the image in the flow field, describe the image system due to a source placed in front of a circle। তো এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তোমাদের, আমি যখন নেক্সট অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, এই যে আজকে যেটা অ্যাসাইনমেন্টটা দেবো এখানে কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশনের এরকম লিখতে হবে, আমরা সোর্স সিঙ্ক ট্যাবলেট এখানে কিন্তু থাকবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা একটা ইমেজ সিস্টেমের জন্য বলা হয়েছে, তো এটার জন্য কি মানটা পাবো সেখানে এখানে বেশ বড় ক্যালকুলেশন করা আছে। এই যে এখানে লাস্টের কথাটা খুবই দরকার আমাদের, thus the image system for a source outside the circular cylinder consists of an equal source or the inverse point and an equal sink at the center of the cylinder। the image system যেটা হবে সোর্স আউটসাইড দা সার্কুলার সিলিন্ডার, মানে একটা সার্কুলার সিলিন্ডারের আউটসাইডে যদি একটা সোর্স থাকে তাহলে যেটা হবে সেটা কনসিস্ট করবে অফ অ্যান ইকুয়াল সোর্স আর দ্য ইনভার্স পয়েন্ট এন্ড, তাহলে হবে কনসিস্ট অফ অ্যান ইকুয়াল সোর্স আর দ্য ইনভার্স পয়েন্ট। তো আমরা যে সোর্সটা পাবো সেটা হবে যে ইনভার্স পয়েন্ট গুলো পাবো, সেই ইনভার্স পয়েন্ট গুলো সে কনসিস্ট করবে, and an equal sink at the center of the cylinder। তো যেটা আমরা সোর্সের জন্য পাবো সেটা হবে ইনভার্স পয়েন্ট, আর ইকুয়াল সিঙ্কের জন্য আমরা পাবো সেন্টার অফ দ্য সিলিন্ডার, মানে সিঙ্কটা পাবো আমরা সিলিন্ডারের সেন্টারে। এই কথাটা এখানে মেইনলি এখানে আলোচনা করা হয়েছে। তো এটা আমাদের প্রথম লেসন ছিল। প্রথম লেসনে আমরা যেটা আজকে দেখলাম সেখানে আমরা দেখলাম তিনটা জিনিস সম্পর্কে খুবই আমি পড়ানোর চেষ্টা করেছি, সোর্স সিঙ্ক এন্ড ডাবলেট। সোর্স হচ্ছে যেটা, তার বিপরীত হচ্ছে সিঙ্ক, আর ডাবলেট হচ্ছে সোর্স এন্ড সিঙ্কের কম্বিনেশন, যেখানে স্ট্রেংথ একটা থাকবে প্লাস এম আর একটা থাকবে মাইনাস এম। যেহেতু সোর্স হচ্ছে পজিটিভ জিনিস তাহলে তার স্ট্রেংথ প্লাস এম, আর সিঙ্ক যেহেতু নেগেটিভ তার স্ট্রেংথ মাইনাস এম, এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে যেটাকে ডেলেস দ্বারা প্রকাশ করা হবে, এবং ডেলেসটা খুবই ছোট হবে। আর এম এর যে স্ট্রেংথটা ধরা হয়েছে তার পরিমাণটা হবে ইনফিনিটি, তার মানে স্ট্রেংথের পাওয়ারটা হবে ইনফিনিটি কিন্তু ডিস্টেন্সটা হবে খুবই ক্ষুদ্র, এটাই বলা হয়েছে। তো একটা ক্ষুদ্র এর সাথে যদি একটা বৃহৎ জিনিস গুণ করা হয় তাহলে আমরা যে গুণফলটা পাবো সেটা আমরা মানে খুবই মানে একটা
ই নাম্বার পাবো, ফাইনাইট নাম্বার পাবো, সেটা আর ইনফিনিট হবে না। এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর আমরা লাইন সোর্স দেখলাম, কিভাবে লাইন সোর্স বের করতে হয়, লাইন সোর্স এর ক্ষেত্রে ছবিটা কিভাবে হবে সোর্স সিঙ্কের সেটা দেখলাম। তারপর পয়েন্ট সোর্সটা দেখেছি, পয়েন্ট সোর্স আর সিঙ্কের জন্য যে ছবিটা হবে সেটাও এরকম হবে। ওটার সাথে একটা পার্থক্য আছে, এটা একটা এভাবে একটা প্লেনের মধ্যে হবে, সেটা দেখেছি। ডাইপোল বা ডাবলেট ফ্লো যেটা আছে সেটাও দেখলাম। আর থ্রি ডাইমেনশনাল ফ্লো হলে তার জন্য ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে সেটা আমরা দেখেছি, যে ইউএক্স, ইউআই, ইউজেড কিভাবে হয়েছে। আর এখানে আমরা লাস্টে দেখেছি কিছু অ্যাপ্লিকেশন, যে ইমেজ সিস্টেমের যে অ্যাপ্লিকেশন হয় সোর্সিং এর জন্য সেটা দেখলাম। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা যেটা দেওয়া হবে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশন দেওয়া হবে যে রাইট ডাউন 3 or 2 অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন লিখতে হলে কিন্তু এভাবে 300 ওয়ার্ডের মতো করে লিখতে হবে এক একটা। এমন না যে এইটা এই কাজে ব্যবহৃত হয় সে অ্যাপ্লিকেশন না। অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে মানে এরকম যেমন একটা সিস্টেমের লেখা হয়েছে, যেমন বেশ কিছু একটা ক্যালকুলেশন আছে, তারপর বর্ণনা আছে কিভাবে আসছে, সেই জিনিসগুলো তোমাদেরও লিখতে হবে। তো এগুলো লেখা শিখতে হবে, বা এখানে তুমি ইন্টারনেটে পাবে, বাট তোমার বুঝতে হবে যে এইটার জন্য এখানে ঘাটতে হবে যে এটা আসলে সোর্সের কিনা, এটা সিঙ্কের কিনা, দেখে বুঝতে হবে। এটুকুই কাজ তোমাদের মেনলি। তোমরা যেহেতু এখন 4th ইয়ারে পড়ো, তো তোমাদের তো আর মুখস্থ বিদ্যা খুব একটা না দেওয়া হচ্ছে, এগুলো অ্যাপ্লিকেশন খুঁজে বের করা বা কিভাবে কোন কাজে ব্যবহার হয় এটা আমাদের দরকার, যেহেতু এটা একটা অ্যাপ্লাইড কোর্স। সো আমি চেষ্টা করব তোমাদের অ্যাপ্লাইড ভাবেই অ্যাপ্লিকেশন গুলো লিখতে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এটা আমাদের প্রথম লেসন ছিল, সোর্সিং ডাবলেট। আমরা নেক্সট লেসনে যাই, যেটা আমাদের লিটারালি লাস্ট লেসন এটার এটার জন্য। বাকি যে দুটো লেসন আছে সে দুটো জাস্ট একটু ডিসক্রাইব এর জন্য, যে পড়লাম কি আমরা সেগুলো। তো উইক 11 লেসন 12, 22 যেটা আছে, আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল দেখবো। আমরা আগে ভেলোসিটি পোটেনশিয়াল তারপর কমপ্লেক্স পোটেনশিয়াল সম্পর্কে দেখবো। এটা খুবই ম্যাথমেটিক্যাল টার্ম একটা, এখানে অনেক ম্যাথমেটিক্যাল জিনিস আছে। আমি হয়তো ম্যাথমেটিক্স আমরা এখানে উল্লেখ করিনি, কিন্তু তোমাদের ম্যাথমেটিক্সটা দরকার হবে। Velocity potential in fluid dimension dynamics, potential flow describes the velocity field as the gradient of a scalar function. তো ভেলোসিটি যেটা ডিসক্রাইব করে এটা গ্রেডিয়েন্ট, মানে নেবলা ফাই যেটাকে বলা হয়, স্কেলার ফাংশন যেখানে ফাই হিসাবে ধরা হয় সাধারণত। দ্য ভেলোসিটি পোটেনশিয়াল এটাকে বলা হয় ভেলোসিটি পোটেনশিয়াল। As a result, a potential flow is characterized by an irrotational velocity field, which is a valid approximation for several applications. এখানে বলা হয়েছে the irrotationally of a potential flow is due to curl of the gradient of a scalar is always being equal to 0. এখানে জাস্ট কথা বলা হয়েছে ভেলোসিটি পোটেনশিয়াল কাকে বলে, এটুকু হলেই হচ্ছে আমাদের। তো ভেলোসিটি পোটেনশিয়াল যেটাকে, এটা এই যে লাস্টে লেখা হয়েছে, এই যে পোটেনশিয়াল হলো ভি ইজ ইকুয়াল টু নেবুলা ফাই, এটা কি ভেলোসিটি পোটেনশিয়াল বলা হয়। ফাই ইজ ইকুয়াল টু ভেলোসিটি পোটেনশিয়াল, ভি ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে ভেলোসিটি, আর ভেলোসিটি পোটেনশিয়াল যদি নেবুলা দিয়ে গুণ করা হয় তাহলে ভেলোসিটি পাওয়া যায়। In fluid dynamics, a potential flow is described by means of a velocity potential being a function of a space and time. So in fluid dynamics, a potential flow is described by means of a velocity potential being a function of space and time. এখানে বলা হচ্ছে পোটেনশিয়াল ফ্লোর কথা বলা হয়েছে। পোটেনশিয়াল ফ্লো এন্ড ভেলোসিটি পোটেনশিয়াল দুইটা কিন্তু আলাদা জিনিস। ভেলোসিটি পোটেনশিয়াল কে বলা হচ্ছে ফাই, আর পোটেনশিয়াল ফ্লো কে এখানে ভি দ্বারা, দা ভেলোসিটি ভি ইজ এ ভেক্টর ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য গ্রেডিয়েন্ট নেবলা অফ দ্য ভেলোসিটি পোটেনশিয়াল ফাই। তো এই যে রিলেশনটা ভি ইজ ইকুয়াল টু নেবলা ফাই, এটা দিয়ে পোটেনশিয়াল ফ্লো এর সাথে ভেলোসিটি পোটেনশিয়াল দুইটা কিন্তু মিক্সিং করে হয়ে গেছে। এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ফ্লো। যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে তাহলে সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ফ্লো উইথ ভেলোসিটি পোটেনশিয়াল নিয়ে আসলাম এখান থেকে।
Sometimes also the definition V is equal to minus nabla phi with the minus sign is used, but here we will use the definition above. তার মানে আমরা ওইটা ব্যবহার করব না, অনিষ্ট এটা ব্যবহার করা যায়। তো from the vector calculus it is known that curl of a gradient is equal to 0। এই কথাটাই প্রথম ওখানে ছিল যে কার্ল যদি করা হয় ওই যে আমরা যেটা ভেলোসিটি পটেনশিয়াল পাইলাম সেটাকে, তাহলে সেটা 0 হয়ে যাবে অলওয়েজ, সেটা বলা হয়েছিল। তো এটা যদি করা হয়েছে এটা আমরা রিলেশন জানি। And consequently the vorticity, the curl of the velocity field v is 0। তো অবশ্যই 0 হবে কারণ এই এটার মানেই হচ্ছে কি v। তো vorticity যেটা আছে সেটাও আমাদের 0 হবে। This implies that a potential flow is a irrotational flow। তো এটা আমাদের জানা আছে যে আমরা irrotational flow রিলেশনটা ছিল যে নেবলা ক্রস r is equal to 0 এরকম ছিল। সেটা যদি 0 হয় তাহলে irrotational flow হয়। This has direct consequences for the applicability of potential flow। পুরোটাই potential flow সম্পর্কে লিখেছে। In flow regions where the vorticity is known to be important, such as wakes and boundary layer, potential flow theory is not able to provide reasonable prediction of the flow। তো এখান থেকে বলা বলা হয়েছে যে এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে জাস্ট এখানে অনেক কথা লেখা আছে, আমাদের অত কিছু দরকার নাই। আমাদের জাস্ট এই যে লাস্টের যেটা লেখা হয়েছে ল্যাপ্লাস ইকুয়েশন যেটা হবে সেটা একটু বলা হয়েছে। উইথ আ ডট ডিনোটিং দ্য ইনার প্রোডাক্ট, এখানে ইনার প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট বলা হয়েছে। দ্য ভেলোসিটি পোটেনশিয়াল ফাই হ্যাজ টু স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস মানে হচ্ছে ডেল স্কয়ার ল্যাপ্লাস স্কয়ার, ল্যাপ্লাস স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, where ল্যাপ্লাস স্কয়ার ইজ ইকুয়াল টু ল্যাবলা ডট ল্যাবলা is the Laplace operator, sometimes also written as del। del দিয়েও লেখা যায়, ল্যাবলা দিয়েও লেখা যায়, but both are differential operator। In this case, the flow can be determined completely from its kinematics, the assumption of irrotationally and zero divergence of flow। তো এখানে বলা হয়েছে dynamics only have to be applied afterwards if one is interested in computing pressures, for instance for flow around airfoils through the use of Bernoulli's principle। তো Bernoulli's principle ইউজ করেও যে এয়ার ফ্লোটা নির্ণয় করা, এয়ারফয়েলটা আমাদের ইনস্ট্যান্ট এয়ার ফ্লো অ্যারাউন্ড যেটা থাকে সেটাও নির্ণয় করা যায়, কিন্তু আমাদের ওটা দরকার নেই। আমরা জাস্ট এটুকু শিখলাম যে আমরা ভেলোসিটি পোটেনশিয়াল ল্যাপ্লাস ইকুয়েশনও স্যাটিসফাই করে, এটুকুই আমাদের জানা দরকার মেইনলি। ভেলোসিটি পোটেনশিয়াল সম্পর্কে এতক্ষণ আলোচনা হয়েছে, এবার আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল সম্পর্কে একটু দেখবো। The velocity potential and the stream function give us the two alternative representations of the velocity। তো আমাদের দেখেছি ভেলোসিটি পোটেনশিয়ালকে ফাই দ্বারা প্রকাশ করি, স্ট্রিম ফাংশনকে সাই দ্বারা প্রকাশ করি, এটা আমরা করেছি দুইটা জিনিস। ভেলোসিটির দুটো অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন সেটা বলেছে। বাই কম্পেয়ারিং দিস এক্সপ্রেশন উই সে দ্যাট phi and psi must satisfy the equation। তো আমরা একটা রিলেশন বের করে নিয়ে আসলাম, যেটাকে কস্ট-রাইমান ইকুয়েশন পড়েছে কমপ্লেক্স অ্যানালাইসিসে, সেই রিলেশনটাই থেকে এই দুটো ফাংশনকে আমরা করে, যেমন ইউভি দিয়ে করা যায়, এখানে phi psi দিয়ে সেটাকে আমরা করতেছি। del phi by del x is equal to del psi by del y, del phi by del y is equal to minus del psi by del x। এটা হচ্ছে একটা কস্ট-রাইমান ইকুয়েশন। We recognize this as কস্ট-রাইমান ইকুয়েশন which relate the real and imaginary part of the holomorphic ফাংশন। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে কস্ট-রাইমান ইকুয়েশন আমরা জানি যে কমপ্লেক্সের জন্যই পসিবল। ইউভি যেখানে ইউ প্লাস আইভি ধরা হয়েছিল সেটা থেকে আসছে, তো অবশ্যই এটা একটা কমপ্লেক্সের জিনিস, কমপ্লেক্স অ্যানালাইসিস। Provided phi and psi are continuously differentiable, we can deduce from that। আমরা জানি যে এটা phi and psi যেহেতু কমপ্লেক্স নাম্বার নিয়েছি এটা অবশ্যই কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হবে। তাহলে phi x, y প্লাস i psi x, y is equal to wz, মানে z মানে এখানে কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরে নেওয়া হচ্ছে। Where w is a holomorphic function of z is equal to x plus iy known as the complex potential। তার মানে আমাদের এখানে যে w টা আছে সেই w টাকে আমরা বলবো কমপ্লেক্স পোটেনশিয়াল। কমপ্লেক্স পোটেনশিয়ালকে w দ্বারা প্রকাশ করা হয়, তাহলে w is equal to phi plus i psi যেটা। We can use many of these powerful techniques of complex analysis to determine and manipulate the complex potential, and this allow us to solve for phi and psi simultaneously।
তো আমরা বিভিন্ন রকম কমপ্লেক্স অ্যানালাইসিস এর যে সূত্রগুলো আছে সেগুলো আমরা ইউজ করে এই ফাইসা এর মান বের করতে পারি, এটাই বলা হয়েছে এখানে। We recall that the holomorphic function wz has a well-defined derivative which is independent of the direction of differentiation in the complex plane, that is এখানে বলা হয়েছে যে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন, টোটাল ডিফারেন্সিয়েশন করতে পারি, সেটা বলা হয়েছে। dw by dz is equal to del by del x phi plus I psi is equal to 1 by I d by del by del y phi plus I psi। তো এখানে জাস্ট সূত্রটা একটু ঘোরাফেরা লিখছে আর কি। ডেল এক্স এর সাপেক্ষে একবার, ডেল ওয়াই এর সাপেক্ষে একবার। Hence we find that the velocity components u and v, u comma v may be recovered from w using the formula dw by del z is equal to u minus I v। তো এটা দ্বারা we illustrate use that w z by listing the complex potential। আমরা ভেলোসিটি থেকে কমপ্লেক্স পোটেনশিয়াল বের করতে পারি, সেই রিলেশনটাই লাস্টে লেখা হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে আমরা জিনিসটা কিভাবে কমপ্লেক্স পোটেনশিয়ালটা আসছে। কমপ্লেক্স পোটেনশিয়ালের কিন্তু আমি কোনো ম্যাথ উল্লেখ করি নাই, তোমাদের কিন্তু ম্যাথ করতে হবে। এই যে আমাদের রিলেশন বাই সূত্র ব্যবহার করলাম, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমরা ম্যাথ করবে। তো আমাদের লাস্ট যে জিনিসটা আমাদের এই কোর্সে আমরা শিখবো সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড। খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ফাইনাইট ডিফারেন্স মেথড, যেটা আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর পরবর্তীতে বা অনেক সময় নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর লাস্টে পড়ানো হয়। যদি তোমরা পড়ে থাকো তো ভালো, বাট ফাইনাইট ডিফারেন্স মেথডটা মানে যদি একটা তোমরা আহ, কোনো একটা, তুমি একটা যদি থিসিস এর কাজ করো বা ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কিছু কাজ করো, তার যদি তুমি গ্রাফিক্যালে যেতে চাও, প্রোগ্রামে যেতে চাও, তাহলে প্রথমেই কোনো একটা ফাইনাইট ডিফারেন্স মেথড বা অ্যানালাইটিক মেথড, যে কোনো একটা নিউমেরিক্যাল মেথড যদি করতে চাও তাহলে সাধারণত ফাইনাইট ডিফারেন্স মেথড ব্যবহার করে সলিউশন করা হয়। আর অন্য মেথড থাকলে সেগুলোর জন্য বিভিন্ন মেথড আছে, বাট জেনারেলি ফাইনাইট ডিফারেন্স মেথডটা অ্যাপ্লাই করি আমরা ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা, কারণ আমরা জানি যে আমরা ক্যালকুলেশন করতে পছন্দ করি। তো সেই ক্যালকুলেশন হিসাবে ফাইনাইট ডিফারেন্স মেথডটা খুবই ইম্পর্টেন্ট। মেইনলি থিসিসের কাজে এটা দরকার হয় ফাইনাইট ডিফারেন্স মেথডটা। ইন অর্ডার টু সলভ দ্য গভর্নিং, এই যে বলাই হয়েছে, ইন অর্ডার টু সলভ দ্য গভর্নিং পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই ফাইনাইট ডিফারেন্স মেথড, লেট আস কনসিডার এ টু ডাইমেনশনাল রিজিয়ন শোন অ্যান্ড ফিগারে দেখানো হয়েছে, নিচের যে ফিগার টু ডাইমেনশনালে, ফিগারটা কই, এই যে এখানে এখানে টু ডাইমেনশনাল নেওয়া হয়েছে, এক্স এন্ড ওয়াই ডাইরেকশনে নেওয়া হয়েছে টু ডাইমেনশনালে। যাই হোক, আমরা উপরে থেকে চলে আসি। তো আমরা এখানে দেওয়া হয়েছে, ইট ইজ covered by a rectangular grid formed by two set of lines drawn parallel to the coordinate axis with a grade spacing del x and del y in x and y direction respectively। তো এখানে গ্রিড স্পেসিং বলে একটা কথা থাকে, যে একটা মানে যে প্রত্যেকটা ঘর একটাকে ডেল এক্স দ্বারা, এক্স অক্ষ বরাবর যেটাকে লেখা হয় সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে গ্রিড স্পেসিংটা থাকে সেটা ডেল এক্স। তো মানে ডেল এক্স হারে বৃদ্ধি পাচ্ছে বা ডেল এক্স হারে এক একটা পয়েন্ট পাচ্ছে সেটা বোঝাচ্ছে। আর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে ডেল ওয়াই, সেটাই বলা হচ্ছে। নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস আর অবটেন্ড এট দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য প্যারালাল লাইন কল্ড দ্য ম্যাশ পয়েন্টস। এখানে বেশ কিছু কথা আছে, গ্রিড স্পেসিং কাকে বলে। আমি কিন্তু এগুলো তোমাদের পাঁচটা বা ছয়টা এখান থেকে কিন্তু ভালো করে মানে মানে ডেফিনেশন দেওয়া নাই, কিন্তু এগুলো কিন্তু তোমাদের আমি ডেফিনেশন লিখতে দিব। যেমন গ্রিড স্পেসিং কাকে বলা, এখানে কিন্তু জাস্ট একটা লেখা হচ্ছে, তোমরা পাবে নেটে সার্চ করলে, সেখান থেকে তোমরা সুন্দর মতো করে তোমরা নিজেরা লিখবে। গ্রেড স্পেসিং কাকে বলে, মেশ পয়েন্টস কাকে বলে, এখানে কিন্তু এক একটাকে আমি 50 ওয়ার্ডস, মোর দ্যান 50 ওয়ার্ডস লিখতে দিব। তো অবশ্যই তোমার এখানে যা আছে হয়তো বা 20 ওয়ার্ড আসছে, কিন্তু তোমাদের কিন্তু আরো কিছু ওয়ার্ড বা লাইন বের করতে হবে। The numerical values of the dependent variables are obtained at the points of intersection of the parallel lines called the mesh point। এখানে যে intersection point আছে সেগুলোকে mesh point বলা হয়, mesh point যেটা বলা হয়, ল্যাটিক পয়েন্টস অর মডাল পয়েন্টস এই নামে ডাকা হয় এদের। These values are obtained by discretizing the governing partial differential equation over the region of interest to derive approximately equivalent algebraic equation। এই যে ইকুয়েশনটা থাকবে সেখান থেকে আমরা আহ, মানে সেটাকে ইকুইভ্যালেন্ট অ্যালজেব্রিক ইকুয়েশনে নিয়ে যাওয়ার জন্য আমরা ডিসক্রিটাইজিং যে করি সেই প্রসেসের কথা বলা হয়েছে।
তো এখানে the discretization consists of replacing each derivative of partial differential equation at a mesh point by a finite difference approximation in terms of the values of dependent variables at the mesh point and at the immediate neighboring mesh points and boundary points. তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে। finite difference in terms of dependent variable at the mesh point. Dependent variable যেটা থাকবে সেটা mesh point বের করতে হবে। at the immediate neighboring mesh point, তার মানে তার কাছাকাছি, যে খুবই কাছাকাছি ইমিডিয়েট যে mesh point সেটা, আর হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, তিনটা পয়েন্ট লাগবে আমাদের যদি আমরা ডিসক্রিটাইজিংটা করি। Let the temperature T, এখানে টেম্পারেচারকে বড় হাতের T দ্বারা প্রকাশ করা হয়, এটা রেসপেক্টিভ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ a function of two special coordinates x, y and time t। তিনটাকে ধরা হয়েছে টু স্পেশাল কোঅর্ডিনেটস x, y and time, সেখানে যেখানে ডিফারেন্সিয়েশন করব t এর সাপেক্ষে। The subscript let the subscript I and j represent x and y coordinates and subscript n represent time। এখানে বলা হয়েছে যে সাবস্ক্রিপ্ট আকারে যদি লিখি x কে i দ্বারা প্রকাশ করব, ভেক্টরের কথা বলা হচ্ছে, y হচ্ছে z আর n হচ্ছে টাইম t যেটাকে। The spacing x and y direction denoted by del x and del y, also the time step del t। তো যেহেতু আমরা জানি যে x আর y এর জন্য যে আমাদের গ্রিড পয়েন্ট মেশ স্পেসিং যেটা আছে সেটা হচ্ছে del x del y, তাহলে t এর জন্য হবে del t। thus t is equal to x y comma t can be represented by t I del x comma y z del y plus n del t। আর এটাকে আমরা প্রকাশ করব এইভাবে লেখা হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, টি আই কমা এন। এইভাবেই কিন্তু আমরা ইকুয়েশনটাকে কনভার্ট করে নিয়ে যাই, টি তে নিয়ে যাই, এক্স এ নিয়ে যাই, ওয়াই তে নিয়ে যাই, সেই ফরম্যাটে। বাট যে এই কথাটার মানে হচ্ছে এইটা, আর সেটা চলে আসছে এইখান থেকে। তার মানে টি ফাংশনটা ছিল এক্স ওয়াই, আর টি এর জন্য ছিল ছোট হাতে টি এর জন্য, সেটাকে এভাবে লেখা যায় উইথ দিস নোটেশন। তোমরা যখন থিসিস করবে তোমরা কিন্তু এরকম ফরম্যাটে লিখে করতে হবে। দেন এখানে খুব একটা জিনিস হচ্ছে টেইলর এক্সপ্রেশন, টেইলর সিরিজ এক্সপেনশন। The finite difference approximation to derivative can be obtained. For example, the Taylor series expansion t I plus 1 comma j about the grid point I comma j gives. তো টেইলর এক্সপেনশনটা কি হয় সেটা লেখা হয়েছে, t I plus 1 comma j is equal to t I comma j plus del x del t by del x, এই যে এভাবে লেখা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা মানে এ, আমরা যে ফাইনাইট ডিফারেন্স মেথডটা করি সেখানে আমরা যে এক্সপ্যানশনটা করি সেটা কিন্তু টেইলর এক্সপ্যানশনের মাধ্যমে করা হয়। এটা কিন্তু অনেক সময় ভাইবে জিজ্ঞেস করা হয় যে তোমরা যে ইকুয়েশন গুলো এক্সপ্যানশন করো নন ডাইমেনশনাল করার জন্য বা নিউমেরিক্যালে নেওয়ার জন্য, তাহলে কোন প্রসেসটা অ্যাপ্লাই করে করা হয় সাধারণত? তো সেক্ষেত্রে টেইলর এক্সপ্যানশনটা করেই করা হয়, সেটা এখানে বলা হয়েছে। তো এইভাবে করে আমরা সিমিলারলি টি আই মাইনাস ওয়ান কমা যে মানে আই প্লাস ওয়ান যেমন করেছি আই মাইনাস দিয়েও করা যাবে। তো সেটা এটার জন্য প্লাস ছিল, এটার জন্য এগুলো তো মাইনাস আসবে, জাস্ট টেইলর সিরিজটা লেখা হয়েছে। তো ডেল টি বাই ডেল এক্স যদি বের করতে চাই, সাবস্ট্রেটিং দ্য ইকুয়েশন যদি সাবস্ট্রাক্ট করে বিয়োগ করি তাহলে আমরা পাবো ডেল টি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু টি আই প্লাস ওয়ান কমা জে মাইনাস টি আই মাইনাস ওয়ান কমা জে ডিভাইডেড বাই টু ডেল এক্স প্লাস যেটা জিরো ডেল এক্স এর হোল স্কোয়ার যেটাকে বলা হচ্ছে। তো এখানে এইভাবে করে আমরা ডেল টি বাই ডেল এক্স এর মান বের করতে পারি। এভাবে ডেল স্কোয়ার টি, এই যে যেটা বলেছি, এই যে যেটা লাস্টে বললাম ডেল টি বাই ডেল এক্স আই কমা জে, এভাবে কিন্তু আমরা মানে আমাদের কার্যক্রম বা আমাদের যখন থিসিস করতে হবে তখন কিভাবে বের করতে হবে প্রত্যেকটা। তো সিমিলারলি ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার ডেল টি ডেল স্কোয়ার টি মানে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আসবে টি আই প্লাস জে আই প্লাস ওয়ান কমা জে মাইনাস টু টি আই কমা জে প্লাস টি আই মাইনাস ওয়ান কমা জে বাই ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস জিরো ডেল এক্স এর হোল স্কোয়ার। এটা এভাবে করে আমরা পাবো, এইভাবে করে আরো আছে। এই যে এখানে গ্রাফটা দেওয়া হয়েছে, এক টাইম টি তে ছিল একটা, আর টি প্লাস ডেল টি টাইমের সময় তার যে পয়েন্টটা এখান থেকে চলে যায় এখানে চলে আসছে সেটার কথা বলা হয়েছে। সিমিলারলি এভাবেও লেখা যায়, সিমিলার দ্য এক্সপ্রেশন ক্যান রিডিউশন ফর ডেরিভেটিভ, এখানে আবার আই এর জায়গায় না লিখে জে তে যদি কনভার্ট করে ওয়াই এর মাধ্যমেও লেখা যায়। ঠিক আছে, ডেল এস সরি এখানে যদি ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার থাকে, আগেরটা ছিল তো এক্স স্কোয়ার,
তো এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে যখন ওয়াই এ যাবে তখন আই তে পরিবর্তন হবে না, জে তে পরিবর্তন হচ্ছে, জে প্লাস ওয়ান, এখানে জে মাইনাস ওয়ান, এখানে ডেল ওয়াই স্কোয়ার, এই যে চেঞ্জ হয়েছে, এভাবে করে আমরা করতে পারি। তারপরে যদি আবার কোনোটা এরকম থাকে, এক্স ওয়াই থাকে এরকম, ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা যদি দুইবার, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে হয়, সেটাকে আমরা এই যে এটা লাস্টটা লিখতে পারি, টি আই প্লাস জে কমা জে প্লাস ওয়ান মাইনাস টি জে আই প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, আচ্ছা যাই হোক, এটা লাস্ট লাইনটা দেখি আমরা, আমাদের তো ওটা দরকার নাই। ডেল এক্স বাই ডেল ওয়াই, এই যে এখানে লেখা হয়েছে, এই দেয়ারফর যে লাইনটা লেখা হয়েছে এই লাইনটা মনে রাখতে হবে আমাদের, যদি এক্স ওয়াই দুইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়। Proceeding the similar matter, the central difference explanation to the third derivative formed. তো এখানে এই যে লেখা হয়েছে, যদি সেকেন্ড ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা এটা এইভাবে পাবো। এটাও মনে রাখতে হয় অনেক সময়, ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স ডেল ওয়াই টি আই প্লাস টু কমা জে টু টি আই প্লাস ওয়ান জে প্লাস টু, এখানে জে প্লাস না, এখানে জে, তারপর প্লাস টু টি আই মাইনাস ওয়ান জে, তারপর মাইনাস টি আই মাইনাস টু কমা জে বাই টু ডেল এক্স হোল কিউব। তো এভাবে করে আমাদের লেখা যায়। আমাদের কিন্তু এখানে যে প্রত্যেকটা সূত্র লিখেছি, এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, বা আমরা যখন থিসিস করব তখন কিন্তু সবারই আমাদের এক একটা ইকুয়েশন থাকবে, গভর্নিং ইকুয়েশন থাকবে। প্রত্যেকটা গভর্নিং ইকুয়েশনকে এভাবে আমাদের এক্স ওয়াই আই জে এতে কনভার্ট করে নিতে হবে। না হলে কিন্তু তোমরা যখন এটা কি ইতে করবে, যখন তোমার গ্রাফ বের করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই আই জে এছাড়া কিন্তু অন্য কিছু নিবে না। তো কিন্তু আমরা যখন ইকুয়েশন করি সেখানে থাকবে কি টি এক্স, মানে আই যেতে থাকবে না, সেই আই যেতে কনভার্ট করার জন্য এই প্রসেসটা, এবং এখান থেকে কিন্তু গ্রাফটা আসে। নন ডাইমেনশনাল করার পর যেটাকে নিউমেরিক্যাল মেথডে নিতে হয়, সেই প্রসেসটার জন্য যে প্রসেসটা করা হয় সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড। এবং ফাইনাইট ডিফারেন্স মেথডে যে জিনিসগুলো আমি বললাম, যে এখানে এই যে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের প্রসেস, এই প্রসেস গুলো মানগুলো আমাদের দরকার হবে। তো এইভাবে তোমরা আসলে করতে পারো। আর তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা আমি বললাম, যে অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের গ্রুপ করে দেওয়া হয়েছে, কিন্তু গ্রুপ করে দেওয়া হলেও প্রত্যেকে কিন্তু সে গ্রুপে ওয়ার্কে তোমরা কাজটা করবে, বাট নিজের অ্যাসাইনমেন্ট নিজে জমা দিবে, অন্যটা দিবে না। কেউ হয়তো বা দেখা যাবে যে নিয়ে সেটাকে টাইপ করে দিবে, কেউ হয়তো বা হাতে লিখে দিবে, কেউ পিডিএফ করে দিবে। এখানে তো মার্কিং এর জন্য দুই এক মার্কের ভেরিয়েশন থাকবে, তাই না? তো এমন না যে সবাই একটা জিনিস করছে, সেটা ছবি তুলে সবাই একটা দিলা, তা না। যার যার মতো করে শেষে দেবে, হয়তো বা জিনিসটা একই কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা, এটা মনে রাখো। যেটা তুমি লেখো সেটাই ঠিক আছে, বাট প্রেজেন্টেশনটা ভিন্ন হবে, বা ভিন্ন না হোক, যদি কেউ লেখে তাহলে না মার্কিংটা সেরকম হবে তার। কিন্তু কেউ যদি চায় যে না আমি একটু প্রেজেন্টেশনটা ভিন্ন করে দিব, অবশ্যই তার মার্কিং এর সেক্ষেত্রে সেটা ভেরিয়েশন থাকবে, 2-3 মার্কের ভেরিয়েশন থাকবে। যদি 20 মার্কের অ্যাসাইনমেন্ট, অবশ্যই সেখানে যদি সবাই এক জিনিস দাও, তো সবাই তো 1 মার্কই পাবে, তাহলে তো আর হচ্ছে না। তোমরা চাইলে কেউ হয়তো বা তোমরা যেটা লিখতে সেটা টাইপ করে দিলে, কেউ হয়তো বা সুন্দর করে মানে পিডিএফ করে দিলে, তাহলে তার মার্কিং সেইভাবে হবে। সেই জন্য বলছি যে সবাইকে আলাদা আলাদা ভাবে জমা দিতে হবে। যদি চাও তোমরা একদিন সবাই জমা দাও, তাহলে মার্কিং সবাই এক পাবে, বাট আলাদা আলাদা জমা দিবে। সবার জন্য এটা আহ, সুযোগ থাকবে। ওকে, এটুকুই। আর আজকের যে ক্লাসটা হলো এটার উপরে আমাদের যে অ্যাসাইনমেন্ট আমি দিব, আবার এটাও 20 মার্কস অ্যাসাইনমেন্ট। সেখানে আমি তো বললাম যে আহ, মানে মানে বেশ কিছু জিনিসের অ্যাপ্লিকেশন লাগবে, ডেফিনেশনের কথা বলেছি, তারপর এক্সাম্পলের কথা বলেছি। এই 3টা জিনিসের উপরেই মেনলি ফোকাস করা হবে। 3টা জিনিস থেকেই তোমাদের আসবে, ডেফিনেশন, এক্সাম্পল, অ্যাপ্লিকেশন, 3টা জিনিস থাকবে। জি স্যার। স্যার আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা দিছেন স্যার, এটা স্যার একটু সময় যদি বাড়াই দেওয়া যায় স্যার। সময় বাড়াতে কয় তারিখ পর্যন্ত দেওয়া আছে দেখে নিতে হবে। স্যার আজকে পর্যন্ত লাস্ট ডেট স্যার, একটু জুলুম মানে তাড়াহুড়া হয়ে যাচ্ছে স্যার, জিনিসগুলো তো নেট থেকে ঘেটে ঘুটে দিতে হচ্ছে। আচ্ছা, নো ডিউ ডেট, ডিউ ডেট তো দেওয়া নাই তোমাদের এখানে মনে হয়। স্যার 7 তারিখ বলে দিয়েছিলেন আপনি স্যার। আচ্ছা, 10 তারিখ পর্যন্ত নাও। জি স্যার, তাহলে স্যার একটু ভালো হয়। আচ্ছা, ওকে। আর স্যার আজকের অ্যাসাইনমেন্ট
হ্যাঁ, স্যার assignment যেটা দেওয়া থাকবে সেটার ডেট থাকবে 20 তারিখ পর্যন্ত। ও স্যার ওই হুম। অ্যাসাইনমেন্টে স্যার এখানে তো যে ম্যাথ গুলা স্যার মানে কিছু ম্যাথ দিতে চাইছেন হুম। স্যার, আমরা যেগুলো বইয়ে মানে পাই না বা ওগুলা তো স্যার মানে যে ইয়েগুলা আছে মানে থিসিস টাইপের যে সমীকরণগুলা বা হুম। এগুলা এপ্লাই করা তো আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আমরা তো এখন এই না, যে এই তোমাদের সিচুয়েশনে যদি এরকম সমস্যা ফেস করো যে মানে প্রবলেম পাচ্ছ না, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে দাও। আমি যেভাবে বলেছি, প্রবলেম মানে যদি সেই জিনিসটার অ্যাপ্লিকেশন না থাকে তাহলে সেখানে অ্যাপ্লিকেশন দিয়ে দিলেও হচ্ছে। যদি এরকম প্রবলেম না পাও, অ্যাপ্লিকেশন তো পাবে অবশ্যই, সেটা অ্যাপ্লিকেশন দিলেও হচ্ছে। জি স্যার। বাট দুই একটা চেষ্টা করবে, যে প্রবলেম লেখার চেষ্টা করবে আর অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন দিলেও হচ্ছে। যেখানে প্রবলেমস এর কথা বলা হচ্ছে সেখানে অ্যাপ্লিকেশন যদি ওইভাবে দিতে পারো তাহলেও হবে, সমস্যা নেই। প্রবলেম আর জি অ্যাপ্লিকেশন কাছাকাছি খুবই এই ক্ষেত্রে। জি স্যার। ওকে, আপনার কি স্যার মাস্টার্স শেষ হয়ে গেছে স্যার বুয়েটের? মাস্টার শেষ বলতে আমার থিসিসটা মানে একটু বেজে রয়েছে, থিসিসটা জমা দেওয়া আছে জাস্ট। স্যার ওই করোনার কারণে তো ইউনিভার্সিটি অফ, মানে সরকারি ইউনিভার্সিটি গুলো সব অফ, তো তো যার কারণে ওটা করতে এখনো একটু বাকি রয়ে গেছে, বাট শেষ, রিটেন শেষ জি সবই। স্যার। আচ্ছা ঠিক আছে, আইডি গুলো এখানে দিয়েছো, আইডি গুলো দিয়ে এখান থেকে নিতে পারো link। দিচ্ছি স্যার। জি হুম। স্যার। 201 দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে।